আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঐকমত্য কমিশনের ১৫১ সুপারিশের সঙ্গে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। কিছুক্ষণের মধ্যে জমা দেবে বিএনপি, এনসিপিও যাবে আজ। সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থিতিশীল রাষ্ট্রের জন্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। এই দায়িত্বটা আর্মি নিজের কাছে তুলে না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ছেড়ে দিতে পারত বা রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিতে পারত। তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার প্রস্তুত যান চলাচলের জন্য 4 লেন হচ্ছে জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর সড়ক। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চলছে একনেক সভা। বিগত সরকারের মেয়াদ 6, প্রকল্পের মেয়াদ ও অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব। ঈদ বাজারে চোরাই পথে কাপড়ের প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শিল্প উপদেষ্টা। দেশীয় উদ্যোক্তাদের সহায়তায় এই উদ্যোগ। বিক্ষোভের অনলে পুড়ছে তুরস্ক। আন্দোলন দমাতে এরদোগান প্রশাসনের সাঁড়াশি অভিযান। 3 শতাধিক বিক্ষোভকারী আটক। শিলংয়ে পদে পদে প্রতিবন্ধকতা। কখনো গ্রাউন্ড, কখনো পাল্টে যাচ্ছে অনুশীলনের সময়। সব ছাপিয়ে ইতিবাচক মানসিকতায় বাংলাদেশ ফুটবল দল। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি। আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, মানে আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. ঐকমত্য কমিশনের 166 সুপারিশের মধ্যে 151তে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। তবে আপত্তি 5টিতে। বাকি 10টি সুপারিশ নিয়ে রয়েছে আংশিক সমর্থন। জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিং করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। জানান, বৈঠকে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করেছেন। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এই দায়িত্ব যেন নির্বাচিত সরকারের হাতে না যায়। প্রাদেশিক ব্যবস্থার পরিবর্তে পুরাতন 19টি জেলাকে জেলা সরকার করারও সুপারিশ করে দলটি। পাশাপাশি সমর্থন জানান ঐকমত্য কমিশনের এনসিসি কাঠামোয়। দুপুরে সংস্কার সংক্রান্ত সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি। বেশিরভাগ পয়েন্টের সাথে আমরা একমত। মানে ধরেন ওনাদের যদি 166টা পয়েন্ট হয়, 151টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছে। 5টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আমাদের ভিন্ন মত আছে, সেগুলো আমরা তাদের জানাইছি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানবো আমার সহকর্মী আরেফিন শাকিলের কাছ থেকে। তিনি রয়েছেন সংসদ ভবন এলাকায়। আরেফিন, বিএনপির প্রতিনিধি দল কি পৌঁছেছে কিনা সংসদে এবং দলটির সুপারিশ সম্পর্কে কিছু জানা গেল কিনা? ধন্যবাদ ইশরাত। এরই মধ্যে কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক 1 থেকে 2 মিনিট আগেই বিএনপির প্রতিনিধি দল এসে পৌঁছেছে এবং তারা এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাছে তাদের যে দলীয় যে সুপারিশমালার প্রতি তাদের যে দলীয় সমর্থন বা তাদের যে মতামত, সেই মতামত তারা এরই মধ্যে সেটি হস্তান্তর করছেন। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে এসেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সচিব জবিউল্লাহ এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক বুরহানুদ্দিন। এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা
এখনো ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ এবং অন্য যে কমিশনের সদস্যরা রয়েছেন ঐকমত্য কমিশনে তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে তাদের যে দলীয় অবস্থান সেই দলীয় অবস্থান তারা জানাচ্ছেন। যদিও জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু বৈঠক হচ্ছে না। আজকে মূলত এই যে ঐকমত্য কমিশন যে 166টি সুপারিশমালা করেছে সেই সুপারিশমালা নিয়ে বিএনপির পক্ষ থেকে তাদের এই কয়েকটি বিষয়ে বিএনপি ঐক্যমত রয়েছে, কয়েকটি বিষয়ে বিএনপির বিরোধ রয়েছে বা বিএনপি কয়েকটি বিষয়ে বিএনপির আংশিক সমর্থন রয়েছে। এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে বিএনপির পক্ষ থেকে সেটি কাজ করা হয়েছিল। আজকে তার যে সারসংক্ষেপ সেই সারসংক্ষেপ আজকে ঐকমত্য কমিশনে তারা জমা দিচ্ছেন এবং আপনাকে যেমনটা বলছিলেন যে সকালবেলা মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা একটি বৈঠক করেছে, যদিও তারা 26 তারিখ তাদের যে মতামত সেই মতামত জমা দিয়েছিল সেই মতামতের উপর আজকে তারা বৈঠক করেছে। আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র মতামত জমা দেওয়া হচ্ছে, কোনো বৈঠক করা হচ্ছে না। বিএনপির পর এখানে আসবেন নাগরিক পার্টি, এরপর সিপিবি সদস্যরা আসবেন, তারাও তাদের দলীয় যে মতামত অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালা রয়েছে সেই সুপারিশমালা নিয়ে তাদের সেই মতামত হস্তান্তর করবেন এবং এই হস্তান্তর করার পর ঈদের পর মূলত এই দলগুলোর সঙ্গে আরেক দফা জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আরিফিন। হাসনাত আব্দুল্লাহর সাথে বেশ খানিকটা দ্বিমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন 24-এর আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। সার্জিস লিখেছেন, সেনাপ্রধান নয় তাদের আগ্রহেই সেদিন বৈঠক করেছিলেন তারা। বৈঠকে কেবল তারা 3 জনই উপস্থিত ছিলেন, তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন সার্জিস। 11 তারিখের বৈঠকে সেনাপ্রধানের তরফ থেকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো চাপ প্রয়োগ করা হয়, কেবল মতামত জানানো হয়েছিল। 2-1টি মন্তব্যে উত্তেজনা ছড়ালেও সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয়। স্থিতিশীল রাষ্ট্রের জন্যই সবার ঐক্যবদ্ধ থাকা উচিত, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যে কোনো মন্তব্যে পরিপক্কতা দেখানোর পরামর্শ দিয়েছেন তারা, নতুবা নষ্ট হতে পারে প্রতিষ্ঠানের ভারসাম্য। রাজপথে মানুষের ঢল, বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের গুলি। ছাত্র জনতার আহ্বান ছিল তাদের পাশে থাকুক সেনাবাহিনী। 5 আগস্টের অভ্যুত্থানে জনতার সাথে সহাবস্থানে ছিল সেনা সদস্যরা। হাতে হাত মিলিয়ে উল্লাস করতেও দেখা গেছে বিভিন্ন স্থানে। 7 মাস পর গদিচ্যুত আওয়ামী লীগ ঘিরে শুরু হয়েছে সমালোচনা। আন্দোলনের সামনে থাকাদের মন্তব্যে প্রশ্ন উঠেছে শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্ক নিয়ে। এই দায়িত্বটা আর্মি নিজের কাঁধে তুলে না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ছেড়ে দিতে পারত বা রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিতে পারত। ছাত্রদের মনে ঝুঁকিতে হিসেবে তাদের মধ্যে কাজ করে আর কি, যে কারণে তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগ ফিরে আসুক এটা তারা মানবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশার এই সময়ে পারস্পরিক দূরত্ব কাম্য নয় বলছেন দীর্ঘদিন প্রশাসনের দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা। এমনিই আমরা অনাস্থায় জর্জরিত এবং অনাস্থা হলো আমাদের একটা বিশাল সমস্যা রাজনৈতিক সংস্কৃতিতে। তো এখন সেটা কমে আসা উচিত। এখন তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। কিন্তু যদি কোনো বিভাজন তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাইলে তারাও ভালো থাকবে না, রাষ্ট্রটাও ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন নিয়ে মতভেদ আছে আন্দোলনের সপক্ষের শক্তিগুলোর। রাজনীতির এই কৌশল বা লড়াইকে স্বাভাবিক বলছেন কেউ কেউ, তবে সরকারে থাকা ব্যক্তিদের মন্তব্য পরিশীলিত হওয়া উচিত বলছেন তারা। এখন আমাদের তরুণেরা তাদের সাথে ভিতরে যে কথাবার্তা হয়েছে সেটা যেভাবে প্রচার করে দিচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয় শিষ্টাচারে পড়ে না। অনেক কথা হবে ভিতরে, কিন্তু সেগুলো প্রচার করা যাবে না। প্রচার করতে হলে অন্তত 30-40 বছর অপেক্ষা করা লাগবে। পুরো পরিবেশ থেকে কে কত তার স্বার্থ আদায় করে দিতে পারে। সুতরাং এইটা আমার মনে হয় না যে পরিস্থিতি খুব বেশি প্রতিকূলে আছে আমাদের, বিশেষ করে রাজনৈতিক। বৈদেশিক সম্পর্ককে আপনি দ্রুত ফিরে নর্মাল জায়গায় আনতে হবে। আপনার ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে, আমেরিকার সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে। দিন শেষে স্থিতিশীল রাষ্ট্র চায় মানুষ। ভোটের অধিকার, সুশাসন ফিরিয়ে আনার পাশাপাশি অস্থিরতা দূর করার পক্ষে তারা। এজন্য অন্তর্বর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিশ্লেষকরা। রাসেল আহমেদ,
যমুনা নিউজ, ঢাকা। ঈদের আগে চালু হচ্ছে না ঢাকা বাইপাস সড়কের একাংশ। আগামী মাসের প্রথম সপ্তাহে উদ্বোধনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। সড়ক ও জনপথ অধিদপ্তরের আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নে সহযোগিতা করছে চীনের দুটি সংস্থা। জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়কের এই বাইপাস সড়কটি চালু হলে ঢাকা গাজীপুর যাতায়াতে যানজট পোহাতে হবে না, সময়ও লাগবে কম। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। চীনের চেংদু শহরের রংচেং দ্বিতীয় রেং এক্সপ্রেসওয়ে এটি, যা নির্মাণ করেছে চায়নার সুধাও ইনভেস্টমেন্ট কোম্পানি ও সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ। স্মার্ট এক্সপ্রেসওয়ে অপারেশন প্ল্যাটফর্ম দ্বারা এটি পরিচালিত, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করে থাকে। ডিজিটাল নম্বর প্লেট ও গতি নিয়ন্ত্রণ করে ক্লাউড কম্পিউটিং। 24 ঘন্টা বিরতিহীন ট্রাফিক পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা শনাক্ত করতে ব্যবহৃত হয় বিগ ডাটা। পুরো কার্যক্রমের জন্য রয়েছে বিশাল পর্যবেক্ষণ কেন্দ্র। সেখান থেকেই সড়কের উপর নজর রাখার পাশাপাশি নেওয়া হয় তাৎক্ষণিক সিদ্ধান্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মনিটরিং সেন্টার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যা রোড পেট্রোল ও আইন প্রয়োগকারী সংস্থাকে তাৎক্ষণিক সাড়া দিতে সহায়তা করে। সড়কের মাঝে সাদা খুঁটিগুলোতে ক্যামেরা, রাডার ও রোড সাইড ইউনিট রয়েছে। ক্যামেরা সড়কের ভিডিও ও ছবি সংগ্রহ করে। রাডার দিনরাত গাড়ির গতি পরিমাপ করতে পারে এবং রোড সাইড ইউনিট তথ্য সংগ্রহ করে গাড়ির OBU ডিভাইসে পাঠায়। এর ফলে চালক ও যাত্রীদের নিরাপত্তা ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত হবে। চীনের সেই দুটি সংস্থার সহায়তায় বাংলাদেশেও নির্মিত হচ্ছে 48 কিলোমিটারের দীর্ঘ ঢাকা বাইপাস সড়ক, যার 18 কিলোমিটার সড়ক চলাচলের জন্য প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়কের এই প্রকল্পে 2 লেন রাস্তা নতুন করে 4 লেন করা হচ্ছে। এছাড়া পাশের দুটি সার্ভিস লেন থাকবে স্থানীয় যান চলাচলের জন্য। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3000 কোটি টাকা। এই এক্সপ্রেসওয়েটি খুলে দিলে ঢাকা থেকে সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে। এক্সপ্রেসওয়েটিকে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সড়ক বলা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পটি শেষ হবে 2026 সালে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের নেয়া 6 প্রকল্পে বাড়তি 15,000 কোটি টাকা ব্যয় হবে। নির্ধারিত সময় শেষ না হবার কারণে এই সংশোধন এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। এসব প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ছিল 12,831 কোটি টাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চলছে একনেক সভা। পরিকল্পনা কমিশন জানায় 6টি প্রকল্পের বরাদ্দ এরই মধ্যেই খরচ হয়ে গেছে, তাই বাধ্য হয়েই ব্যয় ও মেয়াদ বাড়াতে হচ্ছে। এর মধ্যে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে উন্নয়ন, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ 3 এবং পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প বেশি গুরুত্ব পাচ্ছে। একনেকে আলোচনায় থাকা 15টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 38,147 কোটি টাকা। ঈদের সীমান্ত পেরিয়ে কোনো কাপড় যেন না ঢুকতে পারে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাই জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দেশীয় উদ্যোক্তারা যেন তাদের উৎপাদিত কাপড় বিক্রির জন্য প্রদর্শন করতে পারে, বিক্রি করতে পারেন, এজন্যই এই ব্যবস্থা। তাদের সহযোগিতা করার জন্যই এটি জরুরি বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। সকালে তেজগাঁওয়ে বিসিক ভবনে ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা আরও জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে উদ্যোক্তাদের ব্যবসা সহজ করারও উদ্যোগ নেওয়া হবে। দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। এই ঈদে আমরা সীমান্তে চেষ্টা করছি যাতে অবৈধভাবে কাপড় না ঢুকে। বাংলাদেশের উদ্যোক্তারা যেন তাদের পণ্য, তাদের কাপড়, তাদের জিনিসগুলো দেখাতে পারেন যারা ক্রেতা তাদের কাছে, এবং তাদের
কাছে বিক্রির জন্য ব্যবস্থা করতে পারেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি 23 এপ্রিল ধার্য করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। 2 জানুয়ারি তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। পরে 12 জানুয়ারি হাইকোর্টে জামিন চায় চিন্ময়। 4 ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নের রুল দেন হাইকোর্ট। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে শিশু সন্তান সহ এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। সকালে দেওয়ানপাড়া এলাকা থেকে স্বামী নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই সাথে মেলে স্ত্রী খাদিজা আক্তার আর 4 বছর বয়সী কন্যা নাদিয়ার নিথর দেহ। পুলিশ জানায়, নিহত নাজমুল টাঙ্গাইলের বাসিন্দা। খাদিজাকে বিয়ের পর শ্বশুরের দেয়া বাড়িতে থাকতেন তিনি। সকালে ডাকাডাকির পরও কেউ ঘুম থেকে না উঠায় ঘরের পেছনের জানালা দিয়ে নিথর দেহগুলো দেখতে পায় পরিবারের অন্য সদস্যরা। নিহত নাজমুল বেকার ছিলেন। জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আলী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। প্রশাসন সংস্কার কমিশন থেকে সেখানে আমরা প্রায় অর্ধেক বিষয়ে একমত। 26টার মতো প্রস্তাবনা ওখানে আছে, আর বাকি অর্ধেক বিষয়ে আমাদের মতামত আছে, মন্তব্য আছে। বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো একটা জায়গায় আসা যাবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মকর্তাদের, অফিসারদের সচিব পর্যায়ে পদোন্নতির জন্য বিভিন্ন স্টেজ থেকে বিদ্যমান এসএসপি ব্যবস্থা বাতিলের একটা সুপারিশ করা হয়েছে, যার সাথে আমরা একমত নই। তার পরিবর্তে মন্ত্রিপরিষদ কমিটি করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা মনে করি তার মধ্য দিয়ে এখানে প্রশাসনে রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা এটা দ্বিমত পোষণ করছি। আর একটা বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে প্রস্তাবনা যেটা দেওয়া হয়েছে সেটা আদালতের একটি রায় আছে, সেই আদালতের রায় বহাল থাকা অবস্থায় ওই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাইনি। এটা স্ট্যাটাস কো রাখাটাই আমরা বাঞ্ছনীয় মনে করি। বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল প্রস্তাবের সাথে আমরা একমত। যেহেতু আপনারা জানেন যে আমরা আমাদের 31 দফা প্রস্তাবের মধ্যে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য অনেকগুলো প্রস্তাব আমরা ওখানে দিয়েছিলাম। তার মধ্যে অধস্তন আদালতের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অধস্তন আদালতের ওখানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার জন্য কনস্টিটিউশনের আর্টিকেল 116 আমরা পরিবর্তনের, সংশোধনের সুপারিশ করেছিলাম, যাতে করে বর্তমানের যে বিদ্যমান প্রভিশন কনস্টিটিউশন আর্টিকেল তাতে বলা আছে যে প্রেসিডেন্ট করবেন এটা ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। তো এখানে চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই, সেটা আমাদের প্রস্তাব। যাতে করে সুপ্রিম কোর্টের আলাদা একটি সেক্রেটারিয়েট হবে, সেই প্রস্তাবের সাথে আমরা একমত। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পরবর্তীতে বাজেট কি হবে না হবে সেটা বিস্তারিত আলোচনার দাবি রাখে, সেটা আমরা মন্তব্য দিয়েছি। এইভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আপনারা জানেন এটা অলরেডি 15th অ্যামেন্ডমেন্ট মামলায় হাইকোর্টের রায় এটা বহাল হয়েছে, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে আমরা লোয়ার জুডিশিয়ারির জন্য লোয়ার জুডিশিয়াল কাউন্সিল প্রস্তাব করেছি,
যাতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে লোয়ার জুডিশিয়ারির, সেটা বিস্তারিত আলোচনা পরে করা যাবে যখন এই স্টেজটা আসবে। কিন্তু এখানে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে লোয়ার জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি কতটুকু নিশ্চিত কিভাবে করা যাবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়ে চিফ জাস্টিসের সাথেও আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি। আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য যে সমস্ত প্রস্তাব তারা দিয়েছে সেটা সবগুলোর সাথে আমরা একমত এবং আমাদের নিজস্ব অভিমত আছে। তো বিচার বিভাগের ক্ষেত্রে 4-5টি বিষয়ে আমরা একটু মন্তব্য সহকারে অন্য মতামত দিয়েছি, সেটা আলোচনার সময় বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। আমি আসি এবার নির্বাচন ব্যবস্থা এবং সর্বশেষে আসবো সংবিধানের বিষয়ে। নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় 24টার মতো প্রস্তাব এখানে ওনারা দিয়েছেন, যার মধ্যে 27টির মতো প্রস্তাব দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টে। তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট। তা আমরা ঠিক বুঝতে পারিনি যে নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচনের সংস্কার কমিশনের কাজ নয়, নির্বাচন ব্যবস্থা। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আলী। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। দর্শক, কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম গাজীপুরে একটি বাড়ি থেকে এক দম্পতি এবং এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সে ব্যাপারে আরো খবর জানবো আমার সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, 3 মরদেহ উদ্ধারের বিষয়ে স্বজন ও পুলিশ কি বলছে? বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে? আমরা প্রথমে কাশিমপুর থানা পুলিশের সাথে কথা বলেছি। তারা 3 জনের মরদেহ উদ্ধার করে মূলত ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর তাজউদ্দিন মেডিকেল কলেজ পাঠানো হয়েছে এবং প্রাথমিক যে কার্যক্রমগুলো ছিল শ্রোতাল থেকে শুরু করে সকল কার্যক্রম শেষ করে মূলত এখন আইনি ব্যবস্থাগুলোর জন্য কিন্তু থানা পুলিশ যত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শেষ করছে। তবে এখন আমরা যে বিষয়টি আসলে কিছুক্ষণ আগে যে নিহত নাজবুলের শ্বশুরের সাথে কথা বলেছি, তিনিও কিন্তু একই কথা বলছেন যে গত 5 বছর আগে অভাব তাকে একটি থাকার জায়গা দেওয়া হয়। সেখানে আমরা একটু শ্বশুরের সাথে একটু কথা বলতে চাই। আপনার তো বিয়ের পর শ্বশুর এবং স্বামী সহ আপনার মেয়েকে নিয়ে আসছিলেন, এরপর কি হয়েছিল? করার পরে ও চাকরি ছাইড়ে দিছে, ও চাকরি করে না, পরে 1-1.5 বছর ধরে চাকরি করে না। এখন আমি মনে করেন ওর গার্জিয়ান নাই না, গার্জিয়ানের কাছে বুঝাই দিছিলাম, আমি কই বিয়াইন আপনার ছেলে আপনি নিয়ে যান, আমি আর পারতাছি না ঠিক করবার বিলা। এরা আমার বললো কি ভাই, আপনার যদি একটা ছেলে যদি এরকম থাকতো আপনি কি ফালাই দিতেন? মানে কি অভিযোগ ছিল এই 5 বছরে? 5 বছরে মনে করেন কালকার যে ঘটনাটা, কালকারটা বলতেছি, আমি অফিস থেকে আসছি 5:30 ছুটি হয়েছে আমার মেয়ে চাকরি করে। গতকাল কি কোন ঝগড়া ছিল? না, ঝগড়া জাতি আমি শুনি নাই স্যার। অফিস থেকে আসছি, আসার পরে ইফতারি করছি সবাই একসাথে। ইফতারি করার পরে আমার ছোট একটা নাতিন আছে 4 বছর, যেটা মারা গেছে। যে বিষয়টি শুনছিলাম যে আসলে গতকাল কিন্তু শ্বশুর শাশুড়ি সহ প্রায় সকলে কিন্তু 10:30 পর্যন্ত একসাথে ছিল। এরপর রাত 12টার পর থেকে এই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছে স্বজন। ধন্যবাদ আপনাকে পলাশ, সেখানকার খবর জানাচ্ছিলেন আপনি। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়কে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। দাবি আদায়ে সকাল 7টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা অবরোধ করে বিএইচআইএস কারখানার শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দেখা দেয় যানজট। আন্দোলনকারীদের দাবি, ফেব্রুয়ারি মাসের বেতন না দিয়েই চলতি মাসের 11 মার্চ কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। ঘণ্টাখানেক পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ভোরে তল্লা মসজিদ এলাকার একটি বাসায় হয় এই ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, রান্নার জন্য গৃহিণী রুনা আক্তার দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে মুহূর্তেই বিস্ফোরণ হয়। আগুনে পুড়ে যায় রুনার শরীরের বিভিন্ন অংশ। আহত হয় স্বামী হারুনুর রশিদ ও মেয়ে মিম আক্তার। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। রুনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক ধারণা, রান্নাঘরের দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস লিকেজ হয়ে জমাট বেঁধেছিল। ফ্যাসিস্ট শাসন আমলে চাকরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে বাহিনীর অধীনে গঠিত প্রহসনমূলক বোর্ড বাতিল করে স্বাধীন কমিশন গঠনের দাবি তুলেছে জাস্টিস ফর কমরেডস। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। এই সময় ৫ আগস্টের পর এখনও কেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হলো না সেই প্রশ্ন রাখেন তারা। এখনও ফ্যাসিস্ট শাসনামলের অনেকেই বাহিনীগুলোয় রয়ে গেছে অভিযোগ করেন তারা। এছাড়া স্বাধীন কমিশনের মাধ্যমে সামরিক বাহিনীর কালা কানুন সহ সংস্কারের দাবিও তোলেন তারা, যাতে ভবিষ্যতে সামরিক বাহিনীর কোনো সদস্য একতরফাভাবে যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত বা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতে চাই, নির্যাতিত অফিসার এবং সদস্যদের কেসগুলোকে ডিল করার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং একই সাথে এই স্বাধীন কমিশনটা সেনাবাহিনী বা নৌ এবং বিমান বাহিনীর যে সমস্ত কালাকানুনগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে একটা সঠিক আইন কানুন প্রতিষ্ঠিত করা উচিত, যাতে আমাদের আইনি সুরক্ষা থাকে। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। রাফা, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রোববার ভোররাত থেকে এখন পর্যন্ত উপত্যকায় প্রাণ গেছে 23 জনের। সিভিল ডিফেন্স জানিয়েছে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে, সেখানে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা। সেখানে গিয়ে রক্তদান করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণ শোনা যাচ্ছে নেতজারিম করিডোরেও। এর আগে শনিবার একদিনে প্রাণ যায় 34 জনের। গত মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। উপত্যকার দক্ষিণ, উত্তর ও মধ্যাঞ্চলে বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। এতে নতুন করে প্রাণ হারায় অন্তত 700 ফিলিস্তিনি। বিক্ষোভের আগুনে পুড়ছে তুরস্ক। কোনোভাবেই আন্দোলনকারীদের দমাতে পারছে না রিসেপ তাইপের দোগান প্রশাসন। উল্টো পুলিশের সাথে সংঘর্ষে ক্রমেই আরও সহিংস হয়ে উঠছে পরিস্থিতি। চাপে পড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার। এরই মধ্যে 3 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে উত্তেজনার মধ্যেই দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে হাজির করা হয় বিরোধী নেতা একরেম ইমামোগলুকে। তুরস্কের ইস্তাম্বুলের সিটি ভবনের সামনের দৃশ্য। হামলা পাল্টা হামলায় যেন রণক্ষেত্র। জলকামান, টিয়ার গ্যাস ছুড়েও ছত্রভঙ্গ করা যায়নি বিক্ষোভকারীদের। না দমে উল্টো পুলিশকে লক্ষ্য করে পটকা ছুঁড়েছে আন্দোলনকারীরা। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের জেরে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সিটি হল ছাড়াও শনিবার ব্যাপক সহিংসতা হয়েছে শহরের আদালত প্রাঙ্গণেও। গ্রেফতারের পর এদিন প্রথমবার আদালতে হাজির করা হয় ইমামোগলুকে। কেবল ইস্তাম্বুলই নয়, রাজধানী আঙ্কারা, ইজমির সহ বিভিন্ন প্রদেশে একরেমের মুক্তির দাবিতে চলছে সহিংস আন্দোলন। বিক্ষোভ দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছে মেয়রের দল সিএসপি। ইস্তাম্বুলে ইতিহাস তৈরি হচ্ছে। গভর্নরের প্রতি আহ্বান জানাবো, আপনি এর বিরুদ্ধে অবস্থান নেবেন না। তরুণদের জন্য, ইস্তাম্বুলের জন্য, একরেম ইমামোগলু ও আটক হওয়া 3 শতাধিক বন্ধুর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায্য দাবির আন্দোলনের জন্য ভুল পথ বেছে নিতে পারি না। আপনাদের বলছি, পুলিশের দিকে পটকা ছুঁড়বেন না। ব্যাপক বিক্ষোভে কোণঠাসা হলেও দমে যাচ্ছেন না তুর্কি প্রেসিডেন্ট। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যাও দিয়েছেন।
দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে জাতিকে উত্তেজিত করার চেষ্টা করছে তারা। 4 দিন ধরে জাতির শান্তি বিঘ্নিত করার এবং জনগণকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালাচ্ছে তারা, সড়কে সন্ত্রাস করছে। তুর্কিদের শান্তি বিনষ্ট করতে দেয়া হবে না সিএইচপিকে। দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বুধবার গ্রেফতার করা হয় একরেম ইমামোগলুকে, যার জেরে বিক্ষোভ ছড়ায় দেশ জুড়ে। তুর্কি সরকার জানিয়েছে এ পর্যন্ত প্রায় 350 আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতে খেলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কখনো গ্রাউন্ড আবার কখনো পাল্টে যাচ্ছে সময়। জওহরলাল নেহরুর মূল স্টেডিয়াম দেখার সুযোগ না হলেও সেই মাঠেই ক্লোজ ডোর অনুশীলন করে স্বাগতিক ভারত। এত নেতিবাচকতার ভিড়ে ইতিবাচক মানসিকতায় থাকার প্রত্যয় পুরো দলের। তবে বাংলাদেশ দলের সাথে বারবার ঘটে যাওয়া এমন ঘটনা বিরক্তিকর বলছেন সাদউদ্দিন, যা পরিকল্পনার ক্ষেত্রে প্রভাব ফেলে জানান এই ডিফেন্ডার। আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, মানে আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। সো আমরা প্রফেশনাল প্লেয়ার, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। বাংলাদেশ ফুটবল দলের ভারত সফর কভার করতে শিলংয়ে আছেন আমার সহকর্মী নাসিফ শুভ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, আপনি তো সেখানেই রয়েছেন। আজ বাংলাদেশ দল কখন নাগাদ অনুশীলন করতে পারবে এবং শিলংয়ের আবহাওয়ায় মানিয়ে নিতে পারছে কিনা জামাল হামজারা? যে কথাটি আপনি বলছিলেন তো এই অনুশীলনটি নিয়ে আসলে দেখা গেছে যে একটা ধূম্রজালের মধ্যে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে প্রতিনিয়ত, কেননা তাদের পরবর্তী অনুশীলনে যে গ্রাউন্ডটি সেটি কোথায় হবে কিংবা সময়টা কি হবে সেটি নিয়েও কিন্তু বারবার পরিবর্তন আসছে এবং সবশেষ শনিবারও কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখতে পেয়েছি। বাংলাদেশ দল চাইছিল যে তারা যেহেতু ঘাসের মাঠে খেলা হবে, তো সেরকম একটা ভালো একটা গ্রাউন্ড তারা প্রত্যাশা করেছিল অনুশীলনের জন্য। তার আগের দিন হাইবের ক্যামেরাও কিন্তু সেটি গণমাধ্যমে জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যখন বাংলাদেশ দল অনুশীলনে যাবেন তার আগে আসলে একটি মেসেজ আসে যে সন্ধ্যে 6টায় নয় 7:30 অনুশীলন হবে। তো এরকম একটা ধূম্রজালের মধ্যে আসলে প্রস্তুতিটা কতটুকু দিতে পারবে আর সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় থেকেই যাচ্ছে। এবং আজ আবারও বাংলাদেশ দল প্রস্তুতিতে নামবে। তার অনুশীলনের জন্য তাদের বিকেলে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে সেই টাইমটি কিন্তু বাফুফে জানায়নি, অর্থাৎ হয়তো তাদের নিয়ে এটা অতদের দরবার চলছে এই সময়টাতে। কিন্তু সব কিছু ছাপিয়ে বাংলাদেশ দলের যে বিষয়টি আছে, যে আবহাওয়ার যে বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে, সেটি কিন্তু আসলে খুব বেশি সমস্যায় ফেলতে পারে এই দলকে। কেননা শিলংয়ের আবহাওয়া যতদিন গড়াচ্ছে, অর্থাৎ 25শে মার্চ বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ, তো তার আগ পর্যন্ত কিন্তু আবহাওয়াটা তারতম্য দেখা দিচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে কিন্তু কম করে বাতাসও রয়েছে। তো এই জায়গাটাতে মানিয়ে নিয়ে বাংলাদেশ দলকে কিন্তু নিজেদের সেরাটাই খেলতে হবে এবং সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করেছে এবং দল থেকেও জানানো হয়েছে যে তাইফে যে ওয়েদারটা ছিল সেটার সাথে কিছুটা মিল থাকলে তাদের জন্য সেটা একটা প্লাস পয়েন্ট হয়েছে। তবে শিলংয়ের যে আবহাওয়াটা সেটা সম্পূর্ণ তাইফে থেকে বিপরীত এবং এই সময়টাতে বাংলাদেশ দল নিজেদেরকে কতটুকু মিলে ধরতে পারবে সেটি এখন সামনে দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে শুভ। ধর্মীয় আর ঐতিহাসিক গুরুত্ব তো রয়েছে, অনন্য নির্মাণ শৈলীর জন্য সুপরিচিত পবিত্র আল-আকসা ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে ঠায় দাঁড়িয়ে প্রাচীন এই স্থাপনা। কালের বিবর্তনে একাধিকবার সংস্কারের মধ্য দিয়ে গেলেও এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মসজিদুল আল-আকসা। মাত্র 125 বর্গ কিলোমিটার আয়তনের পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত এই মুসলিম স্থাপনাটিকে দেখা হয়ে থাকে ফিলিস্তিনি সংস্কৃতি ও জাতীয়তার প্রতীক হিসেবেও। আল-আকসা, যার অর্থ সবচেয়ে দূর, মক্কা ও মদিনার পর এই আল-আকসা মসজিদকেই সর্বোচ্চ মর্যাদার ধর্মীয় স্থান হিসেবে দেখে মুসলিমরা। পবিত্র নগরী জেরুজালেমের পাহাড়ে অবস্থিত মসজিদটি মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামেও পরিচিত। কথিত আছে আল-আকসা প্রাঙ্গণে প্রথম মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। পরে 705 খ্রিস্টাব্দে স্থানটিতে বড় পরিসরে মসজিদ নির্মাণ করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগে 2 দফা ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। যেতে হয় বেশ কয়েকটি সংস্কার ও পুনর্নির্মাণ কাজের মধ্য দিয়ে। মসজিদুল আকসা আসলে কোনো একক মসজিদ নয়, ছোট বড় অন্তত 3টি মসজিদ মিলে 14 হেক্টর জায়গার উপর প্রতিষ্ঠিত বাইতুল মুকাদ্দাস।
দক্ষিণে কিবলি, দক্ষিণ পূর্বে মারওয়ানি ও দক্ষিণ পশ্চিমাংশে নির্মিত বুরাক মসজিদের সমন্বয়ে আল আকসা প্রাঙ্গণ। এদের মধ্যে সবচেয়ে আলোচিত আল কিবলি মসজিদ, যেটিকে মসজিদুল আকসায় নির্মিত মুসলমানদের সর্বপ্রাচীন ভবন বলে বিবেচনা করা হয়ে থাকে। মসজিদগুলোর ঠিক মাঝেই অবস্থিত ডোম অফ দি রক। গম্বুজাকৃতি সোনালী এই স্থাপনাকে ডাকা হয় কুব্বাতুস সাখরা নামেও, স্বর্ণের প্রলেপ থাকায় যেটি জ্বলজ্বল করে থাকে। মূলত গম্বুজের নিচে থাকা এক পাথরকে কেন্দ্র করে নির্মিত অষ্টভুজাকৃতির এই স্থাপনা, যেখানে মিলবে ইসলামী এবং বাইজেন্টাইন স্থাপত্য শৈলীর ছাপ। পবিত্র কোরআনের একাধিক স্থানে উল্লেখ রয়েছে মসজিদুল আকসার নাম। বরকতময় ও পবিত্র ভূমি হিসেবে অভিহিত করা হয়েছে স্থানটিকে, যেখান থেকে ইসলামের দীক্ষা নিয়েছেন বহু নবী রাসূল। ইসলামী সংস্কৃতি ও সভ্যতার আদিকেন্দ্র হিসেবেও খ্যাত আল আকসা। প্রতি বছরই আল আকসা প্রাঙ্গণে জড়ো হন বহু মুসলিম ধর্মানুসারী। হামাসের সাথে যুদ্ধকে কেন্দ্র করে এখন অনেকটাই সীমিত করা হয়েছে দর্শনার্থীদের প্রবেশাধিকার। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। সাথেই থাকুন।